কে হচ্ছেন রাষ্ট্রপতি ঠিক করবে বিএনপির স্থায়ী কমিটি, চূড়ান্ত হবে সংসদে সেপ্টেম্বরের অধিবেশনে, জানিয়েছেন মন্ত্রীরা। সব বাধা পেরিয়ে স্বনির্ভর প্রযুক্তি নির্ভর দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর, সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা। ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ বিএনপিকেও ছাড়বে না, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। উল্টো পথে হাঁটছে সরকার, অভিযোগ নাহিদ ইসলামের। রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা, বিপাকে যানবাহনের চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা, কারসাজির অভিযোগ। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি? আলোচনায় ঘুরছে বিএনপির মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, এমনকি সাবেক প্রধান বিচারপতির নামও। রাষ্ট্রের সর্বোচ্চ পদে কাকে নির্বাচিত করা হতে পারে, এই আলোচনা ও গুঞ্জন নিয়ে নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। সোশ্যাল মিডিয়ার গুঞ্জন গুজবই সত্যি হলো শুক্রবার, হয়ে গেল মূলধারার গণমাধ্যমের টপ নিউজ। দিনটির শেষ ভাগে পদত্যাগ করলেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সংবিধান অনুযায়ী পদত্যাগের 90 দিনের মধ্যে জাতীয় সংসদের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংসদের পরবর্তী অধিবেশন সেপ্টেম্বরে, ওই অধিবেশনেই নির্বাচিত করা হবে পরবর্তী রাষ্ট্রপতি। প্রশ্ন ঘুরছে, কে অলংকৃত করতে যাচ্ছেন দেশের 23তম সাংবিধানিক প্রধানের এই পদটি। বিগত দিনে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়া, জেল জুলুম ও নির্যাতন ভোগ এবং ক্লিন ইমেজের কারণে রাষ্ট্রপতি হওয়ার তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা 2001 সালে জোট সরকারের কৃষি প্রতিমন্ত্রী হিসেবে নিজের স্বচ্ছতাও প্রমাণ করেছেন। বিএনপির দুর্দিনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও পরবর্তীতে মহাসচিবের দায়িত্ব পালন করে দলের আস্থায় আছেন বর্ষিয়ান এই নেতা। নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লার দাউদকান্দি থেকে বারবার নির্বাচিত এই নেতা দায়িত্ব পালন করেছেন জ্বালানি, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবেও। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী 2 আসন থেকে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনিও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মন্ত্রীও ছিলেন। এবার এখন পর্যন্ত সরকারের গুরুত্বপূর্ণ কোনো জায়গায় তাকে বসানো হয়নি। রাজনীতির বাইরে রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় এগিয়ে সদ্য সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গ্রহণযোগ্যতা বিবেচনায় জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। রাষ্ট্রপতি হিসেবে রাজনৈতিক পরিচয়ের বাইরে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব এম নাসিমুল গনির নামও বেশ আলোচনায়। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের গণবিভাগের সচিবের দায়িত্বও পালন করেন। এছাড়াও সাবেক সেনা কর্মকর্তা, একাধিক সিনিয়র সাংবাদিক, সাবেক বিচারপতি এবং কয়েকজন আমলার নামও রয়েছে এই তালিকায়। এমন তালিকা ও গুঞ্জনের মাঝে ভারমুক্ত করে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকেই 23তম রাষ্ট্রপতি করে দেয়া হতে পারে, এমন আলোচনাও রয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর জানা যাবে কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি, জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে শনিবার প্রতিষ্ঠানটির 36তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 17 বছর ধরে আওয়ামী লীগ উন্নয়নের নামে অর্থ লোপাট করেছে, বাস্তবে তার কিছুই নেই। তিনি আরও বলেন, বিএনপি দেশকে ভালো অবস্থানে নিয়ে আসে আর আওয়ামী লীগ আবারও পরিকল্পনাকে নষ্ট করে দেয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বগুড়া 5 আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। এটা তো বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, বিএনপি ডিসিশন হবে, পরে জানতে স্যার এটা দেশ দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে, এটা আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি এখন। স্যার গুঞ্জন শোনা যাচ্ছে আপনার নাম, আপনার কতটুকু আগ্রহ স্যার? আপনার মিটিং হবে, প্লিজ সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত।
আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সেপ্টেম্বরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনেই দেশের 23তম রাষ্ট্রপতি পেতে চলেছে বাংলাদেশ। সংসদে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচনের পরিস্থিতি হয়নি বলে মন্তব্য তার। রাষ্ট্রপতি থাকা অবস্থায় মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে যাচাই বাছাই করা হবে বলেও জানান আইনমন্ত্রী। নাবিল জাহাঙ্গীরের আরও একটি রিপোর্ট। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভা আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, সোমবার শাপলা চত্বর হত্যাকাণ্ডের প্রতিবেদন দাখিল ও বিচার কাজ শুরু হতে যাচ্ছে। আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে মামলাটির ইনভেস্টিগেশন এবং আমি বিচারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছি সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফর্মাল চার্জ ইনশাআল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফর্মাল বিচার কার্য শুরু হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সেপ্টেম্বরের অধিবেশনেই দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবে। সংবিধানের 123-এর 2 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে। আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। রাষ্ট্রপতি থাকা অবস্থায় মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে জানতে চাইলে বিষয়টি যাচাই বাছাই করা হবে বলেও জানান আইনমন্ত্রী। আমরা যাচাই বাছাই করে দেখব, সময় হলে দেখব। এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। আইনমন্ত্রী আরও বলেন, পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন প্রতিকার আইন তোলা হবে। এছাড়া রাজনৈতিক বিবেচনায় ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। সময় বলে দেবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ করতে চায় যে বাংলাদেশ হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এই সম্মেলনের মাধ্যমে সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তা পৌঁছে দিতে চায়। আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার। রাজধানীতে শুরু হয়েছে দুদিনের ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিক্স সামিট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আয়োজিত এই সামিটে প্রধানমন্ত্রী বলেন, এটি সাধারণ কোনো সম্মেলন নয়, বরং এই সম্মেলন আগামীর প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগরদের মিলন মেলা। সম্মেলনে দেশি বিদেশি প্রযুক্তি বিশারদগণের উপস্থিতি সেমিকন্ডাক্টর শিল্পের সাথে জড়িতদের জন্য অবশ্যই অনুপ্রেরণাদায়ক বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এই সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা, সেটা হচ্ছে একটা মেধা ভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাটা পৌঁছে দেওয়া। সমগ্র পৃথিবী বা বিশ্ব একটা এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি মিলেমিশে চতুর্থ এবং পঞ্চম শিল্প বিপ্লবের ভিত্তি রচনা করছে। কম বেশি হয়তো আমাদের একটু ধারণা আছে, বিশেষ করে আমরা যারা এই ফিল্ডে কাজ করি না, আমাদের সামগ্রিকভাবে একটি ধারণা আছে যে বর্তমানে সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। তারেক রহমান বলেন, নিজেদের মেধা এবং উদ্ভাবনী শক্তি দিয়ে প্রযুক্তি নির্ভর বিশ্বে বাংলাদেশের সামনেও সম্মানজনক অবস্থান তৈরির এখনই সময়। বাংলাদেশের 3000-এরও বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বর্তমানে বিভিন্ন দেশের বড় বড় প্রযুক্তি কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন। বিশ্ব স্বীকৃত এইসব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারেও সরকারি বেসরকারি পর্যায় থেকেই উদ্যোগ নেওয়া জরুরি। 2030 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছবে, এরকমই যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা ধারণা করছেন। তবে খুব সম্ভবত 2026 সালের মধ্যেই এই লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছে গিয়েছে। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি
2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। আজকের এই সামিটে আমি আবারও নিশ্চিত করতে চাই আপনাদের কাছে, বর্তমান সরকার ইতিমধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব তৈরিতে, পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিনিয়োগ বান্ধব নীতি, কর সুবিধা, বন্ডের সুবিধা প্রদান এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে কাজ করার জন্য। সম্মেলন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। তৃণমূলের সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ পর্যায়ের নেতাদের সাথে মতবিনিময় করেছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দলকে সংগঠিত রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এই মতবিনিময় সভা করেছেন দলের চেয়ারম্যান। আরও জানান, এসব মতবিনিময় সভার মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনের খোঁজখবর নেওয়া ও প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান। রংপুর মহানগর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার নেতারা এই বৈঠকে অংশ নেন। এছাড়া বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুদু সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছে বিএনপি। দেশ থেকে দুর্নীতি, ফ্যাসিবাদ ও চাঁদাবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই চলবে। গতকাল সিলেটে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জনগণের রায়কে অবজ্ঞা করছে এবং সংস্কারের পথে না হেঁটে উল্টো পথে হাঁটছে। সিলেট থেকে দীপু সিদ্দিকীর রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শনিবার দুপুরে নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ শুরু হয়। সমাবেশে জোটভুক্ত দলগুলোর কেন্দ্রীয় শীর্ষ নেতারা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, হাসিনাকে তাড়ানো হয়েছে। বর্তমান সরকার যদি ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে, জনগণ তাদেরও তাড়াবে। সারা বাংলাদেশ আমরা ঘুরেছি, মানুষের একই দাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে। বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না। সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ জোটের কেন্দ্রীয় নেতারা। নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জনগণের রায়কে অবজ্ঞা করছে এবং সংস্কারের পথে না হেঁটে উল্টো পথে হাঁটছে। তারা এখন শুধু সংশোধন চিনে, আর কিছু চিনে না। এবং বিএনপি সমর্থিত কিছু দালাল বুদ্ধিজীবী তারাও প্রচার করছে দেশে সংশোধন প্রয়োজন, সংস্কার প্রয়োজন নেই। কিন্তু দেশের মানুষ সংস্কারের জন্যই জীবন দিয়েছে। ইভেন এই বিএনপি গত 16 বছর ধরে সংস্কারের মূলা ঝুলিয়ে, 31 দফার মূলা ঝুলিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। তার দাবি, প্রয়োজনীয় সংস্কার না করায় দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার আন্তর্জাতিক সহযোগিতা পাচ্ছে না। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রাজধানীতে গ্যাস সংকট তীব্র হচ্ছে। বিপাকে পড়েছেন সিএনজি ও গ্যাস চালিত যানবাহনের চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে একদিকে যেমন কমছে আয়, অন্যদিকে মালিকের দৈনিক জমা ও সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। চালকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। আরও জানাচ্ছেন ওমর ফারুক। তেলের পর এবার গ্যাস পাম্পে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে চালকদের কপালে চিন্তার ভাঁজ, কিভাবে চলবে সংসার। গায়ে না চললেও থেমে নেই হিসেবের খাতা।
মালিকের প্রতিদিনের জমা ঠিকই গুনতে হচ্ছে চালকদের। একদিকে আয় নেই, অন্যদিকে জমার চাপ। সংসারের বাজার, সন্তানের পড়াশোনা, ঘরের খরচ সবকিছুই যেন অনিশ্চয়তার অন্ধকারে। আমাদের বউ বাচ্চাও পালতে পারবো না, মহাজন তো 1 টাকাও নেয় না, শুধু প্রাইভেটে গাড়িতে আমাকে সিএনজি ড্রাইভারের সাথে খুব অত্যাচার করে এই পাম্প দারোয়ানেরা, বুঝছেন। ফ্যামিলি চালা খুব টাফ ব্যাপার, এখন ভাড়া মারা যায় না ভাই, জমা ওঠে না গাড়ির। কিভাবে জমা দেবো আর কিভাবে সংসার চালাবো? মালিকের 400 টাকা দিয়ে তো আমরা পাই না, আমরা খুব বিপদে আছি। গ্যাস সংকটের কারণ নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য। চালকরা বলছেন, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা চলছে। এ পর্যন্ত প্রায় 8টা-6টা পাম্প ঘুরলাম, প্রায় 4-5টা পাম্প বন্ধ। অবশেষে আমি হলি ফ্যামিলি মগবাজার আইসা সিরিয়াল দিয়ে প্রায় 3 ঘন্টা 48 মিনিট পরে আমি এখন পাম্পের ভিতরে ঢুকতে পারলাম। প্রতিটা পাম্পেই আঙ্গর কোনো সিরিয়াল নাই, আমরা 50 টাকা 100 টাকা ঘুষ দিয়া এরকম করে গাড়ি লয়ে আমরা চালাইতেছি। হয়তো পামালারা গ্যাস দাম বাড়ানোর জন্য এই সংকটটা আর কি দেখা যাচ্ছে। 125 টাকার গ্যাস পাইছি 2:30 বাজে আইয়া, এখন আবার গাড়িতে গ্যাস নাই। গ্যাস যা পায় তাতে আমাদের গাড়ি চলে না। গ্যাসের সংকট দিতে, গ্যাসের দামটা বাড়াইলে আর সংকট থাকবো না। লাইনে গ্যাস নাই, রাত জায়গায় গ্যাস নিতে হয়, ভাড়া যাত্রীদের কাছে ভাড়া চাইলেও ভাড়া পাই না আমরা। তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, লাইনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকার বিষয়টি। এই সংকটটা এরকম ছিল না, আর যে চাপ মনে হয় না, মানে এটা কবে ঠিক হবে জানি না। এটা মনে হয় সরকারের একটু দেখা দরকার। আগে এরকমটা ছিল না, এখন ইদানিং এই 2-3 দিন একটু বেশি প্রবলেম দিচ্ছে। যেখানে 220 টাকা পেশার কথা, সেখানে পেশা আছে মাত্র 100। 1 সপ্তাহ ধরে গ্যাস পাচ্ছি না, বুঝছেন। রাত তো একটু, তাহলে দিনের বেলা গ্যাস থাকে না। কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার কারণে দৈনিক 45 থেকে 50 কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। এতে ক্ষতির মুখে কলকারখানা, ব্যাহত হচ্ছে উৎপাদন। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। জুলাইয়ের চেতনা কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা ঠিক নয় বলেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। জুলাই অভ্যুত্থানের গৌরবময় স্মৃতি স্মরণে শনিবার মহাখালীতে রাওয়া হেলমেট হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, জুলাইকে অবহেলা করে, অস্বীকার করে বাংলাদেশকে কোনোভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়। জুলাইয়ের চেতনাকে ধারণ করে সরকার দেশকে এগিয়ে নিতে অঙ্গীকারাবদ্ধ। আর সশস্ত্র বাহিনীর জন্য জুলাইয়ের চেতনা হচ্ছে রাজনৈতিক প্রভাবমুক্ত পেশাদারিত্ব, যেখানে গুম খুনের জন্য প্রমোশন দেওয়া হবে না। প্রতিটি কাজের জন্য বাহিনীর প্রত্যেকটি সদস্য দায়ী থাকবে। বলেন, জুলাইয়ের সশস্ত্র বাহিনীর অবদান অনস্বীকার্য। তারা অবিচল ছিলেন নিজেদের মানুষের উপর গুলি না করার। জুলাইয়ের ইতিহাস বিকৃতি নিয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে রাওয়ার চেয়ারম্যান বলেন, জুলাইকে বুকে ধারণ করতে হবে। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধারা বক্তব্য রাখেন। জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী 15 আগস্ট বিশেষ স্মরণ সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমনটা জানিয়ে বলেন, 2024 সালের 18 জুলাই ছিল গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ মোড়। বুলেট উপেক্ষা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিরোধ গড়ে তোলে। তাদের এই আত্মত্যাগ ও ভূমিকা রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী 15 আগস্ট রাজধানীর গুলশান ইউথ ক্লাব মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই আন্দোলনে শহীদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সম্মাননা দেবেন। ইশরাক হোসেন আরও বলেন, আহত জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে। জুলাই আন্দোলনে কারো অবদান খাটো করে দেখার সুযোগ নেই। সংবাদ সম্মেলনে 16টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমরা গুলশান ইউথ ক্লাব মাঠে এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি এবং সেখানে আমাদের অনুষ্ঠানকে অলংকৃত করবেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে উনি বক্তব্য দিবেন এবং প্রাইভেট ইউনিভার্সিটির যারা আন্দোলন করেছিলেন, পরবর্তীকালে আমরা যেটা লক্ষ্য করেছিলাম তাদেরকে অনেকটা দূরে ঠেলে সরিয়ে দিয়ে এক প্রকার তাদের যে অবদানটিকে সেটিকে খাটো করা হয়েছিল, আমরা সেই জায়গা থেকে সরে আসতে চাই। আমরা সকলেই যারা আন্দোলন সংগ্রামে যার যার ক্যাপাসিটিতে পার্টিসিপেট করেছেন সকলকেই আমরা তাদের যথাযোগ্য সম্মান রাষ্ট্রীয়ভাবে প্রদান করতে চাই। বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোড ভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআর এর ব্যবহার বাড়াতে জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে রূপালী ব্যাংক
পিএলসি। রাজধানীর বিভিন্ন এলাকায় লিফটের বিতরণ ও প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে ক্যাশলেস লেনদেন সুবিধা সম্পর্কে জানানো হয়। ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের আগ্রহ বাড়াতে শনিবার রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, আসাদ গেট, মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, শ্যামলী, মিরপুর ও পল্লবী এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চালায় রূপালী ব্যাংক পিএলসি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি যুগান্তকারী উদ্যোগ। একটি মাত্র কিউআর কোডের মাধ্যমে সহজ ও নিরাপদে অর্থ পরিশোধ করা সম্ভব। এতে নগদ অর্থ বহনের প্রয়োজন কমবে, পাশাপাশি লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তাও বাড়বে। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, মহাব্যবস্থাপক শেখ মঞ্জুর করিম, তানভীর হাসনাইন মুইন, চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মোহাম্মদ ওহিদুল ইসলাম সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লিও পাম্প বাংলাদেশ লিমিটেডের বিজনেস পার্টনার মিট 2026। অনুষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ী, উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন ও পরিবেশ বান্ধব নতুন পাম্প মডেল উন্মোচনের পাশাপাশি বাংলাদেশের বাজারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডিলার, পরিবেশক, শিল্প উদ্যোক্তা, প্রকৌশলী ও ব্যবসায়িক অংশীদাররা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন লিও পাম্পের প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার ইয়ান। তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় বাজার এবং বিশ্বমানের পণ্য, প্রযুক্তিগত সহায়তা ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও অবকাঠামো উন্নয়নে অংশীদার হতে চায় লিও পাম্প। অনুষ্ঠানে নতুন পাম্প মডেলের উদ্বোধনের পাশাপাশি ব্যবসায়িক অংশীদারদের সম্মাননা, প্রযুক্তিগত সেশন এবং নেটওয়ার্কিংয়ের আয়োজন করা হয়। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের 160টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে লিও পাম্প। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। কে হচ্ছেন রাষ্ট্রপতি ঠিক করবে বিএনপির স্থায়ী কমিটি। চূড়ান্ত হবে সংসদে সেপ্টেম্বরের অধিবেশনে, জানিয়েছেন মন্ত্রীরা। সব বাধা পেরিয়ে স্বনির্ভর ও প্রযুক্তি নির্ভর দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা। ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ বিএনপিকেও ছাড়বে না, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। উল্টো পথে হাঁটছে সরকার, অভিযোগ নাহিদ ইসলামের। রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা, বিপাকে যানবাহনের চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা, কারসাজির অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয় সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।